আচ্ছা, আর মনে হয় স্টুডেন্ট বাড়বে না। তো আমরা এখন ক্লাসটা শুরু করি। হ্যাঁ। আচ্ছা, লাস্ট ডেতে কেউ কি বলতে পারবেন সেলফ টেস্টের কোশ্চেন আনসার গুলো আমরা ডিসকাস করেছিলাম কিনা? মানে চ্যাপ্টার 9-এর সেলফ টেস্ট। কারো কি খেয়াল আছে? আমার যতদূর মনে আছে, লাস্ট দিনে সেলফ টেস্ট আমরা ডিসকাস করেছিলাম চ্যাপ্টার 9-এর। তো আজকে আমরা চ্যাপ্টার আজকে আমরা চ্যাপ্টার 11 পড়াবো। তো এখন হচ্ছে চ্যাপ্টার 11। ঠিক আছে, চ্যাপ্টার 11টা পড়াবো। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানে চ্যাপ্টারটা খুব বেশি ডিফিকাল্ট না, কিন্তু বুঝে পড়তে হবে। এই ধরনের চ্যাপ্টার একটু বুঝে খেয়াল রেখে পড়তে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল ইয়াতে অনেক কাজে লাগবে। লিমিটেড কোম্পানির নেচার কি, কি ধরনের আহ, কি ধরনের ওদের রেগুলেটরি বডিকে, তারপর লিমিটেড কোম্পানির কমপ্লায়েন্স গুলো কি কি, এসব আপনাদের লাগবে কর্মক্ষেত্রে গেলে। হ্যাঁ। তো আমরা এখন স্টার্ট করি ক্লাসটা। আচ্ছা, দ্য নেচার অফ এ লিমিটেড কোম্পানি। Companies, limited companies are most common form of private sector business organization. Business that are not limited companies tend to be small in size and provide specialized professional services such as firms of accountant and solicitors. মানে যেগুলা লিমিটেড কোম্পানি না কিন্তু বিজনেস, সেটা ছোট হয় সাইজে এবং নর্মালি স্পেশালাইজ প্রফেশনাল সার্ভিস দেয়, যেমন সিএ ফার্ম, সলিসিটরস, লয়ারদের ফার্ম। আচ্ছা, এ কোম্পানি হ্যাজ সেপারেট লিগাল এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস ওনার। ইট ক্যান এন্টার কন্ট্রাক্ট ইন ইটস ওন, ইট ক্যান সু or be sued, and it is liable to tax authorities for tax on the profit that it earns. হ্যাঁ। তো দেখেন, ওই লিমিটেড কোম্পানির নামে মামলা করতে পারে, ওই 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 লিমিটেড কোম্পানির নামে ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারে, লোন নিতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট ওই লিমিটেড কোম্পানির নামে থাকতে পারে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি একটা কথা। যাই হোক, সেটা হচ্ছে একটা আহ, আমি কোশ্চেন করি, আপনারা কেউ যদি কোশ্চেন আনসারটা জানেন তাহলে দেন। হ্যাঁ। একটা সোলে প্রোপাইটারশিপ বিজনেস, হ্যাঁ, বিজনেসের পিএল অ্যাকাউন্ট আপনারা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইনকাম এন্ড কেউ কি আনসার দিতে পারবেন? আচ্ছা, আবার বলছি, একটা সোলে প্রোপাইটারশিপ বিজনেসের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কোনো ইনকাম
এক্সপেন্স আমরা চার্জ করতে পারবো কি না? আনসারটা কি কেউ আপনারা কি শুনেছেন আমার কোশ্চেনটা? আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার কোশ্চেনটা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? কেউ কোনো আনসার করছে না। ঠিক আছে, আমি বলি দিই আনসারটা। আনসারটা হচ্ছে, একটা সোলে প্রোপাইটারশিপ বিজনেস, ওরা ওদের ইনকাম স্টেটমেন্টে ইনকাম ট্যাক্স এক্সপেন্স চার্জ করতে পারবে না। কারণ কারণ হচ্ছে ওদের নিজের নামে কোনো টিন নাই। ওদের ওদের সেজন্য ওদের নিজের নামে কোনো রিটার্নও ফাইল করতে পারবে না ট্যাক্স অফিসে। তো ওদের যে ইনকামটা, সেটা মালিক তার রিটার্নে বিজনেস ইনকাম হিসাবে ওদের প্রফিটটাকে দেখাবে। ঠিক আছে? সেটা মালিকের ট্যাক্স এক্সপেন্স। আচ্ছা, এবার পরবর্তী ডিসকাশনে যাই। শেয়ার ক্যাপিটাল অ্যান্ড শেয়ার হোল্ডার। A company's limited capital is divided into units of each equal size known as shares issued to individual and companies called shareholders. Total capital raised is referred to as equity share capital. এটা সবাই জানেন, এসব আপনারা পড়ে আসছেন। By law, shares must have a par value, which can be any amount, for example, হ্যাঁ, 1 পয়সা পার ভ্যালু শেয়ারও হতে পারে। However, all shares of the same type have the same par value. হ্যাঁ, the par value of shares will rarely bear any relationship to either to issue price or the current market value of the share. হ্যাঁ, আপনি শেয়ার পার ভ্যালু যেটাই হোক, আপনি কোন টাকায় ইস্যু করবেন অরিজিনালি, ক্যাপিটাল রেজ করে দেন, এটার সাথে কোনো যোগাযোগ নাই পার ভ্যালু। এবং কারেন্ট মার্কেট প্রাইস কি হবে সেটার সাথে, শেয়ারে মার্কেটে শেয়ার কত টাকায় কেনা বেচা হবে সেটাও, সেটার সাথে যোগাযোগ নাই ইস্যু প্রাইস। অরিজিনাল ইস্যু প্রাইস অফ এ শেয়ার ম্যাটার্স টু এ কোম্পানি বিকজ ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ রেজড ফর ইচ শেয়ার ইস্যুড। এটা খালি কোম্পানির কাছে ম্যাটার করবে, কারণ এই টাকাটাই যে রেজ করবে, শেয়ার ইস্যু করবে, সেটা কোম্পানির কাজে লাগবে। A company will often issue shares at above par value. The current market value of share has no bearing on company financial statement at all, because this is the price at which an existing shareholder is sold by one person to another person. Current market value share market কি হবে সেটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো বেয়ারিং থাকবে না। দেখেন কথাগুলো কত ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রাইস, যে মূল্যে এক্সিস্টিং শেয়ার হোল্ডারের কাছ থেকে শেয়ার শেয়ারটা বিক্রি করে এবং সেটা আরেকজনের কাছে যায়। এখন পাবলিক অ্যান্ড প্রাইভেট কোম্পানিজ। হুম, এ আচ্ছা, পাবলিক কোম্পানি মে অফার ইজ সিকিউরিটিজ for sale to persons who are unrelated to the company but is subject to stricter regulation than private limited company. In particular, public company must have issued capital of at least 50,000 before it can trade. At least 12,500 plus the whole amount of premium on issue must have been received on cash. Effectively, this means that a public limited company must have net assets of at least 12,500 টাকা। নেট অ্যাসেটসটা মানে অ্যাসেটস লেস লাইবিলিটি at least 12,500 টাকা থাকতে হবে। এখন লিস্টেড কোম্পানির অনেক রেগুলেশন, রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে চলতে হয়। কারণ এখানে কারণ আছে,
মার্কেটে ওদের শেয়ারটা বিক্রি হয়, মার্কেটে ওদের শেয়ার মানে লিস্টেড কোম্পানি আউটসাইডারের কাছে শেয়ার মানে ডিরেক্টর ছাড়াও অন্যরা শেয়ার কিনে। তো ওদের সেজন্য অনেক বাধ্যবাধকতার মধ্যে দিয়ে চলতে হয়। যেমন ধরেন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ফর এক্সাম্পল যখন তার কোনো অ্যাসেট সেল করে তখন তার কি দরকার হয়? তার খানি তার খালি প্রয়োজন হয় বোর্ড রিসলিউশন, মানে বোর্ড অফ ডিরেক্টররা এটা বোর্ড মিটিংয়ে পাশ করছে কিনা। কিন্তু পাবলিশড কোম্পানি যদি অ্যাসেট সেল এবং সেই অ্যাসেটের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন আছে, মানে বিগেস্ট লিস্টেড কোম্পানি, ভেরি রেপুটেড কোম্পানি, ভেরি লার্জ কোম্পানি, তার অডিটে গেছিলাম, সেখানে দেখি সে একটা ল্যান্ড সেল করছে। এখন ম্যানেজমেন্ট আমাকে দিছে বোর্ড রেজলিউশন, আমি বললাম কি ল্যান্ডের মূল্য অনেক বেশি, দেখছি টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট জান, 10%-এর বেশি মনে হয়। তো আমি বলি কি এই যে ল্যান্ডটা সেল করছেন খালি বোর্ড রেজলিউশন নিলে হবে না, এটা মূল্য অনেক বেশি, মানে হওয়ার কারণে আপনার এটা এজিএম এ অ্যাপ্রুভ করাইতে হবে। দেখেন শেয়ার হোল্ডার দিয়ে, কারণ ল্যান্ডটার মূল্য দেন ওই যে ওখানে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন আছে, টোটাল অ্যাসেটের কত 10 না 15%-এর বেশি মূল্য হলে কোনো অ্যাসেটের ফিক্সড, সেটা সেল করার জন্য বোর্ডকে আবার শেয়ার হোল্ডারদের পারমিশন নিতে হয় এজিএম এ। তো চিন্তা করেন লিস্টেড কোম্পানির কত বাধ্যবাধকতা, কত কিছু মেনে চলতে হয়, বুঝছেন? আবার আরো কিছু নিয়ম আছে, কোম্পানি লিস্টেড হতে হলে সর্বনিম্ন কত 7 জন, সর্বোচ্চ এবং যত ইচ্ছা তত হইতে পারবে। আচ্ছা, অ্যাকাউন্টিং ফর কোম্পানিজ, এ কোম্পানি হ্যাভ ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স টু বি অ্যাকাউন্টেড ফর, যেমন ইকুইটি, ডেট, প্রভিশন, ট্যাক্স অন প্রফিট। আচ্ছা, ইকুইটি কি? শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ারস অ্যান্ড প্রেফারেন্স শেয়ারস, company often have just one class of share, ordinary shares, which are referred to as equity share capital in companies in 1994. Because each share represent an equal interest in the ownership, company might have occasionally company might have two classes of equity or ordinary share, usually known as A ordinary, B ordinary. Most public limited companies in Bangladesh, however, have one class of equity share. A company might issue preference shares, hmm, a, which entitle their holders to dividend out of the profit before equity shareholders are entitled to any equity dividend. প্রেফারেন্স শেয়ার যেটার মাধ্যমে হোল্ডার ডিভিডেন্ড পাইতে পারে প্রফিট থেকে বিফোর ইকুইটি শেয়ার হোল্ডার্স কোনো ডিভিডেন্ড পাওয়ার আগে। ইস্যুড শেয়ার ক্যাপিটাল, হ্যাঁ, ইস্যুড শেয়ার ক্যাপিটাল is the par value of the shares that have actually been issued to the company. If a company issues shares but calls up issue amount in installment, instead raising the cash immediately, then it has called up shares. হুম, এখানে দেখেন এ কোম্পানির স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমরা দেখতেছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল এখানে দেওয়া আছে, ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ারস। আচ্ছা, এখানে কি বলছে? ইফ এ কোম্পানি হ্যাজ কল্ড আপ শেয়ার ক্যাপিটাল বাট ইট ইজ ওয়েটিং ফর পেমেন্ট ফ্রম সাম শেয়ার হোল্ডার, ইট হ্যাজ পেইড আপ ক্যাপিটাল অফ লেস দেন ইটস কল্ড আপ ক্যাপিটাল। এখানে একটা এক্সাম্পল আছে, এ কোম্পানি ইস্যুস 1 million shares of 1 taka at par and ask for payment in full on issue, but it is still owed 5,000 by shareholder who have
yet to pay what they owe. The called up share capital is 10 lakh, but the paid up capital is only 9 lakh 95,000. হ্যাঁ, is in the statement of financial position, share capital is called up share capital is 10 lakh and unpaid capital 5,000. কোম্পানি মানে সে 10 লক্ষ টাকার মানে দ্য পেইড ক্যাপিটাল 9,95,000, যদিও 10 লক্ষ টাকাই কল একজন শেয়ারের কাছ থেকে এই রিসিভ দিবে আনপেইড পোর্শনটা, ক্যাপিটালটা। ইরিডিমেবল অ্যান্ড রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস, only preference shares which the company is not entitled to buy back or redeem at some stage in the future, known as irredeemable preference shares. কোম্পানি যেটা মানে প্রেফারেন্স শেয়ার তো জানেনই যে কিছু কন্ডিশন থাকে, যেমন প্রেফারেন্স শেয়ার নর্মালি আমরা কি দেখি, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা অর্ডিনারি শেয়ার হোল্ডারদের থেকে আগে ডিভিডেন্ড পাবে। হ্যাঁ, এর মধ্যে অনেক সময় ওদের ইনস্ট্রুমেন্টে যদি বলা থাকে যে আফটার এ সার্টেন টাইম এই শেয়ারটা পরিশোধ করে দেওয়া হবে, তাহলে ওইটাকে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। হুম, আর যদি বলা হয় না এই শেয়ার পরিশোধ করা হবে না, বা এটা ডিরেক্টর মানে কোম্পানি যদি ইচ্ছা করে পরিশোধ করবে, তাহলে এটাকে ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার বলে। এই যে the only preference shares which the company is not entitled, মানে কোম্পানি বাধ্য না বাইব্যাক করতে, রিডিম মানে পে অফ করতে, পেইড অফ করতে, সেটা ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ারস। আর প্রেফারেন্স শেয়ারস কোম্পানি যেটা বাইব্যাক করতে বাধ্য, সেটা ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ারস। অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল, when shares are issued at their par value, they are fully paid. হুম, এই যে তখন ট্রানজাকশন জার্নালটা কি হবে, ক্যাশ ডেবিট শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, when shares are issued at a premium to their par value and full amount is paid। এই যে জার্নালটা খুব ইজি, আমরা সবাই জানি, ক্যাশ ডেবিট শেয়ার ক্যাপিটাল ক্রেডিট শেয়ার প্রিমিয়াম ক্রেডিট, আর শেয়ারস আর ইস্যুড at par value but amount remains uncalled, ক্যাশ ডেবিট শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। আর যখন ওই যে আনপেইড থাকে তখন ক্যাশ ডেবিট, other receivable debit, share capital is known as in statement of financial position as it at its called up value. Any other amount attributable to owners are shown as separately as reserves. A company might have a number of different reserves. Retained earnings এক ধরনের রিজার্ভ, শেয়ার প্রিমিয়াম একটা রিজার্ভ, জেনারেল রিজার্ভও একটা রিজার্ভ। রিটেন আর্নিং কি, রিজার্ভ দ্যাট ইজ ইউজ টু অ্যাকুমুলেট কোম্পানিজ রিটেন আর্নিং। আচ্ছা, তারপর তারপর হচ্ছে দেখেন লেজারটা একটু ঝাপসা, আপনারা বইটা ফলো করতে পারেন, লিটল আর্নিং এর যে লেজারটা। তারপর রিটার্ন আর্নিং হচ্ছে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিসি মানে ক্রেডিট সাইডে ব্যালেন্স বিডি, দেখেন লেজারটা খেয়াল করেন। আবার প্রফিটটা হয়েছে ক্রেডিট সাইডে, মানে প্রফিটটা রিটার্ন আর্নিং কে বাড়ায়।
আর ডিভিডেন্ড পে করা হয় রিটার্ন আর্নিং থেকে। ডিভিডেন্ড পে করলে আমরা জার্নাল দেই রিটার্ন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড ক্রেডিট। তো এরকম আবার জেনারেল রিজার্ভেও ট্রান্সফার করা হয় রিটার্ন আর্নিং থেকে। আর ব্যালেন্স সিডি, লেজারটা খেয়াল করেন, রিটার্ন আর্নিং এ নর্মালি ক্রেডিট ব্যালেন্স থাকে। ডিভিডেন্ড আর শোন হেয়ার ফর ইনফরমেশন ইনলি। আচ্ছা, এটা এটা এমনি লেখছে। আচ্ছা, শেয়ার প্রিমিয়ামটা কি? তারপর কোম্পানিজ অ্যাক্ট prohibits shares from being issued at a price below their par value, হ্যাঁ, at a discount. Commonly they are issued at a price above the par value. When this happens, the excess of the issue price above the par value is added to share premium reserve. Companies Act মানে এটার হচ্ছে কোম্পানি অ্যাক্ট প্রহিবিট করছে কি শেয়ার ইস্যু করা যাবে না বিলো দেয়ার পার ভ্যালুতে। নর্মালি তারা প্রাইস অ্যাবভ দ্য পার ভ্যালুতে তারা শেয়ার ইস্যু করে। When this happens, excess of the issue price above the par value is added to share premium reserve. তারপর এই যে যখন শেয়ার প্রিমিয়ামের ডেবিট জার্নাল কি এখানে দেখাইছে, a company issues 1 million 50p equity shares at a price of 4.2 per share for case. Share are issued at a premium of 3.7 মানে 4.2 minus 0.5 above their par value. তাহলে জার্নালটা কি? ক্যাশ ডেবিট 42 লাখ, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 5 লাখ, শেয়ার প্রিমিয়াম 37 লাখ ক্রেডিট। জেনারেল রিজার্ভ, a company might hold retained earnings that has no intention of distributing to owners as dividend at any time in the future. It is a general reserve rather than in return earning. This is a decision that the company makes in line with constitution. A company might have other reserves in its financial statement. It is sufficient. আচ্ছা আচ্ছা, এসব দরকার নাই। জেনারেল রিজার্ভ কি? কোম্পানি রিটেন আর্নিং থাকবে যেটা আপাতত কোম্পানির কোনো ইন্টেনশন নাই যে কারেন্ট শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে, সেটাই হচ্ছে জেনারেল রিজার্ভ। ঠিক আছে? আর আর হচ্ছে যে জেনারেল রিজার্ভ রিমেন্স ডিস্ট্রিবিউটেবল অ্যাজ ডিভিডেন্ড, মানে জেনারেল রিজার্ভ আনলেস দের স্পেসিফিক রুল ইন দ্য কনস্টিটিউশন, জেনারেল রিজার্ভ ডিভিডেন্ড হিসাবে ডিস্ট্রিবিউট করা যায়, কিন্তু ইন্টেনশন নাই আসলে কোম্পানি ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেওয়ার। হ্যাঁ, রাইট ইস্যু অফ শেয়ারস, নিউ শেয়ারস আর অফার্ড টু এক্সিস্টিং owners in proportion to their existing shareholding, usually at a discount to the current market price. যে কোম্পানি যদি মনে করে না মার্কেটে শেয়ার ছাড়বো না, আমি বরঞ্চ মার্কেটে ছাড়লে আমি করে 12 টাকা করে ছাড়তাম, আমি বরঞ্চ আমার যে কারেন্ট শেয়ার হোল্ডার আছে তাদের কাছ থেকে মার্কেট প্রাইসের থেকে একটু কমে 11 টাকা করে ছাড়ি। হুম, মানে এটা রাইট ইস্যু। এইভাবেই ফর এক্সাম্পল কোম্পানি এই যে দেখেন 20 million shares in issue decides to raise more cash by issuing 5 million new shares. It can offer the new shares to existing owners one for four right issue. Each existing owners is offered one new share for every four currently held shares. এখানে একটা ইন্টারেক্টিভ কোয়েশ্চেন আছে যেটা আপনারা বাসায় দেখবেন, বাসায় দেখলে আশা করি পারবেন। এখন হচ্ছে আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন আছে। বলেন। আচ্ছা ম্যাম, রাইট শেয়ার যদি এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কাছে কম দামে ছাড়ে তো কোম্পানির লস হচ্ছে না এখানে? হ্যাঁ, এখানে লস হচ্ছে, কিন্তু কোম্পানি তার বর্তমান মালিককে সুবিধাটা দিতে চাচ্ছে।
বুঝছেন? একটু লস করে হলেও আহ, বর্তমান মালিককে, মালিক পক্ষকে, মানে বর্তমান যারা আছেন তাদেরকে এই রাইট শেয়ারটা, সুবিধাটা দেওয়ার জন্য, সুবিধাটা দিতে চায় সুন্দর কোশ্চেন। আচ্ছা, মানে একটু প্রিভিলেজড, কারেন্ট মালিকরা একটু প্রিভিলেজটা পায়, কিন্তু এই ডিসিশন সবসময় যদি কোম্পানির অনেক বেশি ডিসিশন নিবে না, কিন্তু যদি বলে না এটাই করি, তখন এটা করে। আচ্ছা, বোনাস ইস্যু। হ্যাঁ, বোনাস ইস্যু ইজ অ্যান ইস্যু ফুল। এই যে এখানে কথাটা খুব সুন্দর, দেখেন, এ বোনাস ইস্যু ডাজ নট ইনভলভ এনি ক্যাশ ইনফ্লো ফর দ্য কোম্পানি। A company converts some of its reserves into new fully paid share capital issued at its par value. বোনাস শেয়ার এর মাধ্যমে আপনি কিন্তু বোনাস শেয়ার ইস্যু করলে কিন্তু আপনি ইনফ্লো দেখাবেন না। কোম্পানি সাম অফ দ্য রিজার্ভ কনভার্ট করে ফুলি পেইড শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, রিজার্ভটা কনভার্ট করে। হুম আর এটার জন্য যেমন ধরেন বোনাস শেয়ার, এই যে কোম্পানিজ অ্যাক্টে তো লেখা আছে, মানে কোম্পানিজ অ্যাক্টে নির্দিষ্ট করা আছে শেয়ার প্রিমিয়াম রিজার্ভটা কি কি কাজে ব্যবহার করা যায়। এর মধ্যে একটা কাজ হলো এটা দিয়ে বোনাস শেয়ারও ইস্যু করা যায়। তখন জার্নালটা কি হবে? শেয়ার প্রিমিয়াম ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, অথবা রিটার্ন আর্নিং ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। বোনাস ইস্যুটা দেখেন। হুম এই যে ইকুইটি, এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন, অ্যাসেট ইকুইটি লাইবিলিটিস। ইকুইটি অ্যাসেট হচ্ছে 1000, ইকুইটি আছে শেয়ার ক্যাপিটাল 5000, শেয়ার প্রিমিয়াম 1300, 9700, টোটাল ইকুইটি। আর কোম্পানি ফর বোনাস ইস্যু, হ্যাঁ, মানে কোম্পানি ইজ ইস্যুইং কত, মানে তাহলে এখন কারেন্ট তো শেয়ার হচ্ছে, নাম্বার অফ শেয়ার হচ্ছে, এই যে কারেন্ট তো হচ্ছে 5 মিলিয়ন, ওটাকে 5 দিয়ে ভাগ দিলে নাম্বার অফ শেয়ারস 2 মিলিয়ন। তো ওইটাকে আবার যে 5 দিয়ে না 1 মিলিয়ন, ওইটাকে 2 দিয়ে গুণ দিলে 2 মিলিয়ন নিউ শেয়ার কোম্পানি ইস্যু করবে 1 টাকা ইচ টু ইটস এক্সিস্টিং ওনার ইন প্রপোর্শন টু দেয়ার এক্সিস্টিং শেয়ার হোল্ডিং। হ্যাঁ, তাহলে জার্নালটা হবে শেয়ার প্রিমিয়াম ডেবিট, টোটাল যে বোনাস শেয়ার ইস্যু করার জন্য 13 লক্ষ টাকা আমি ডেবিট করছি, কিন্তু বোনাস শেয়ার তো আমার 20 লক্ষ টাকা, বাকি অ্যামাউন্টটা কোত্থেকে আমি, তাইলে বাকি 7 লক্ষ টাকা রিটার্ন জন্য রিটার্ন আর্নিংকে আমার ডেবিট করতে হবে। আফটার দ্য ইস্যু অফ বোনাস শেয়ার, দেখেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল বেড়ে গেছে 5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা হয়েছে, মানে 2 লক্ষ বেড়ে 7 লক্ষ হয়েছে। শেয়ার প্রিমিয়ামটা কমে গেছে 0, রিটার্ন আর্নিংও কমে গেছে 9 লক্ষ টাকা, আর বাকি সব কিছু ঠিক আছে। আচ্ছা, নন কারেন্ট লাইবিলিটিস, আশা করি। আচ্ছা, নন কারেন্ট লাইবিলিটিসটা হচ্ছে, এটা সবাই জানেন, নন কারেন্ট লাইবিলিটিস হচ্ছে ডেপ্ট সিকিউরিটিজ, ব্যাংক লোন, তারপর দেখেন রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস। আপনারা বলতে পারেন রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস এটা আবার কি? এটা তো একটা ইকুইটি না, এটা ইকুইটি হইলেও এইটা নেচারটা নন কারেন্ট লাইবিলিটিস এর মতো দেখে এটাকেও
নন কারেন্ট লাইবিলিটিস হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, কোম্পানি ইজ এ লিগাল পার্সন, সো ইট ক্যান borrows and it is solely liable for the debt. A company may borrow directly from bank or it may borrow in the other form of debt securities. These securities are normally issued as certificates with a par value in return for cash. The certificate's owner is legally entitled to interest on and is entitled to the obligation to the pay. আচ্ছা, সরি, চলে গেছিল ইন্টারনেটটা। আবার আমি একটু ইয়ে করি। আচ্ছা, তো ডেপ্ট ইস্যু হলে কি ধরনের জার্নালটা হবে? ইস্যু হলে অন দ্য ইস্যু অফ দ্য ডেপ্ট, ডেবিট ক্যাশ, ক্রেডিট নন কারেন্ট লাইবিলিটিস। আর রিপেমেন্ট হলে ডেবিট নন কারেন্ট লাইবিলিটি, ক্রেডিট ক্যাশ। IS 37, provision. Provisions are liabilities of a company that are shown separately from other liabilities because the amount of provision can be measured only by using a substantial degree of estimation. আচ্ছা, প্রভিশন হচ্ছে, প্রভিশন একটা লাইবিলিটি, কিন্তু অ্যামাউন্টটা আপনারা সার্টেন না। বুঝতে পারছেন? যেমন ফর এক্সাম্পল ট্যাক্স, ইনকাম ট্যাক্স। আমরা কি করি, সেই বছরের ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা কত হইতে পারে, আনুমানিক আমরা একটা এস্টিমেট করে অ্যাকাউন্টসে প্রভিশন করি এবং রিটার্ন ফাইল করি। এখন ট্যাক্স অফিস সেটা মানবে কি না সেটা নিয়ে আমাদের ডাউট থাকে, মানতেও পারে নাও মানতে পারে। দেখেন ডেফিনেশনটা কি প্রভিশনের। এ প্রভিশন ইজ এ লাইবিলিটি অফ আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্ট। আর লাইবিলিটি কি? এ লাইবিলিটি ইজ এ প্রেজেন্ট obligation of the entity arising from past event, the settlement of which is expected to result in an outflow from the equity or resources embodying economic benefit. মানে লাইবিলিটি হচ্ছে, লাইবিলিটি হচ্ছে প্রেজেন্ট, অতীত পূর্ববর্তী কোনো ঘটনার জন্য এখন একটা দায় যেটা আপনাকে পে অফ করতে হবে, যেটা রেজাল্ট করবে কি, মানে আউটফ্লো অফ দ্য রিসোর্স হবে। আচ্ছা, ওই যে, তো প্রভিশনের আরেকটা এক্সাম্পল হচ্ছে ওয়ারেন্টি। ওয়ারেন্টি প্রভিশন এখানে টাইমিং, এবং আমরা অ্যাকাউন্টসে ওয়ারেন্টি প্রভিশন রাখতে পারি, টাইমিংটা আমরা জানি না। ঠিক আছে, ট্যাক্স, ট্যাক্স তো সবাই জানেন। Company is a separate legal entity is liable to pay tax on its profit to commissioner of tax. Tax is therefore treated as a deduction from profit. ট্যাক্সের জার্নালটা কি হবে? ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ট্যাক্স পেয়েবল ক্রেডিট। আর যখন ট্যাক্স পেমেন্ট ইজ মেড, ট্যাক্স পেয়েবল
ডেবিট, ক্যাশ, ক্রেডিট। এক্সাম্পলটা হচ্ছে এই যে, Hardwork has estimated that 90,000 is payable in cash on the profit earned in the year ended 31st December 2001. None of the tax has been paid by the date of the statement of financial position. Tax will be accounted for এই যে tax payable account। আহ, আহ, দেখেন, আমরা ট্যাক্স পেয়েবল কি করি, আমাদের জার্নাল ট্যাক্স যখন প্রভিশন রাখি, ট্যাক্স এক্সপেন্স ডেবিট, পেয়েবলটা ক্রেডিট করি। হুম। তারপর যখন এই তো লেজারে ট্যাক্স পেয়েবলের ক্রেডিট সাইডে ওই এক্সপেন্সটা ডেবিট হইছে, মানে এই এক্সপেন্সটা বসছে। আর সিডি আসছে, ব্যালেন্স বিডি, এসব তো আপনারা সবাই পারেন। ব্যালেন্স বিডি সিডি এখানে বোঝানোর কিছু নাই। Since a company's income statement is usually prepared before the tax due is finally agreed with Commissioner of Tax, the expense in the income statement is an estimate. হ্যাঁ, তা ও আচ্ছা, over provision, under provision, and over provision for previous reporting period reduces the tax expense for the subsequent reporting period. আর under provision increases the tax expense for subsequent রিপোর্টিং পিরিয়ড। এটার মানে কি বুঝেছেন আপনারা? এটা খুবই ইজি একটা জিনিস। যেমন ধরেন 2021-এর জন্য, হ্যাঁ 2021, আপনি 2021-22-এর জন্য আপনি ট্যাক্স প্রভিশন রাখছিলেন 100 টাকা সাপোজ, কিন্তু আপনার 2021-এর ইনকামের উপর 200 টাকা, কিন্তু ততদিনে কিন্তু আপনি কিন্তু অডিট টডিট করা শেষ, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট শেষ। এখন আপনি কি করবেন? এখন 21-এ আবার 21-এর তো অডিট টডিট শেষ, অ্যাকাউন্ট সাইন টাইন করা শেষ, ডিবিসি নেওয়া শেষ, এখন তো এই 21-এর অ্যাকাউন্টে হাত দেওয়া যাবে না। এখন কি করবেন? এই যে 100 টাকা বেশি চার্জ, মানে আপনার 21-এর ট্যাক্স এক্সপেন্সটা আসছে, সেটা কি হবে জানেন? সেটা 22-এ যখন আপনারা প্রভিশন রাখবেন, তখন ওই 21-এর যেটা, সেটাও রাখবে এক্সপেন্স চার্জ করে ফেলবেন 22-এর অ্যাকাউন্টে। মানে 22-এর যদি আপনার প্রভিশন 90 টাকা হয়, সেটা কিন্তু সাথে 190 টাকা হবে, কারণ 21-এ যে আপনি 100 টাকা কম রাখছেন, সেটাও 22-এ আপনি চার্জ করবেন। এখানে একটা এক্সাম্পল দিছে। হুম, এক্সাম্পলটা আমরা দেখি কি বলছে। In the year to 31st December 2002, on its tax payable account 90,000, it agrees with Commissioner of Tax that tax due on 2001's profit is 87, which it pays in February. হ্যাঁ, its over provision for 2001 is therefore, মানে এই যে, মানে 31শে ডিসেম্বর 2002-এ হার্ডওয়ার্ক ট্যাক্স পেয়েবল হিসাবে কি রাখছে? 90,000 টাকা। কিন্তু পরবর্তী ওরা কমিশনার অফ ট্যাক্স ডিসাইড করছে কি, ট্যাক্স অন প্রফিট হচ্ছে 87,000, যেটা সে পে করবে ফেব্রুয়ারি 2002-এ। হ্যাঁ, আচ্ছা, ওভার প্রভিশন যে 2001-এ, তাহলে কত রাখছে? 3,000। 3,000 ওভার প্রভিশনিং যে রাখছে, আবার ইট, না আচ্ছা, এটা কি লিখছে, মানে 31st ডিসেম্বরে সে ক্রেডিট ব্যালেন্স রাখ ব্রট ডাউন টু ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট 90,000। আবার 2001-এর প্রফিটের উপর ফেব্রুয়ারিতে পে করছিল 27,000 টাকা, 87,000 টাকা ট্যাক্স ডিউ।
ওভার প্রভিশনিং 2000 for 2001 is therefore 3000. বুঝলাম না কথাটা। হাবার ফর দ্য ইয়ার টু, এত টাকা লেস দ্য ওভার প্রভিশন অফ, মানে 2001-এ ওভার প্রভিশন করছিল, সেজন্য সোজা সোজা কথায় যদি বলতে যাই, 3000 টাকা ওভার প্রভিশনিং করছিল 2001-এ। হ্যাঁ, সেজন্য কি করবে, 2002-এর যখন হুম ইনকাম স্টেটমেন্ট বানাইতে যাবে, তখন ট্যাক্স এক্সপেন্স আসছিল 1 লক্ষ, কিন্তু যেহেতু 2001-এ ওভার প্রভিশন রাখছিল 3000, সেটা বাদ দিবে, বাদ দিয়ে ট্যাক্স এক্সপেন্স রাখবে 97,000 টাকা। এটাই হচ্ছে মূল কথা। শেষ। আর এখানে মনে হয় কোশ্চেন একটু ভুল আছে, প্রথমে ইয়ার টু 31 ডিসেম্বর 2001 হবে মনে হয়, নাকি? যাই হোক, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। রেগুলেটরি ফ্রেমওয়ার্ক গুলা কোনগুলা কি? Companies' financial statement prepared for external publication are extensively regulated to protect investors. হ্যাঁ, published financial statements are therefore prepared on the same basis by all companies. আচ্ছা, rules and regulations are applied to content, accounting concept, and presentation. The main source of accounting regulation for companies are accounting standards and legislation. Why does IS-1 include formats? মানে বলতেছে IS-1 কেন ফরম্যাট দিয়ে দেয়, এটা সুন্দর একটা কথা। IS-1 কেন ফরম্যাট দিয়ে দিবে? আচ্ছা, the purpose of setting out formats for an income statement and statement of financial position is to make easier for the users of financial statement to find the item they are particularly interested in, to make comparison of the results of the different companies. দেখেন, কেন IS-1 একটা ফরম্যাট দিয়ে দিয়ে, কারণ 1 নম্বর, তাহলে ইউজার যারা যারা তাদের কোনো আইটেম খুঁজে পেতে অ্যাকাউন্টসে সুবিধা হবে, এবং তাদের কম্পারিজন করতেও সুবিধা হবে একটার সাথে আরেকটা। আচ্ছা, স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অন ইচ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ডেট, তারপর হচ্ছে এই যে ফাইন্যান্স ডিস্টিংগুইশ বিটুইন কারেন্ট নন কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট আর নন কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, IS-8 খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের অডিট পারপাসে অনেক সময় IS-8 অ্যাপ্লাই করতে হয়। যাই হোক, IS-8 কি বলছে? IS-8 prescribes the criteria for selecting and changing accounting policies. Application of IS-8 enhances the relevance, faithful representation, and comparability by ensuring that information is available about the accounting policies adopted by different entities. The scope of accounting policy changes is constrained. তারপর different entities adopt a common approach to the distinction between a change in accounting policy and a change in an accounting estimates. Change in accounting policy and change in accounting estimates and correction of error are dealt with in a comparable manner by different entities. Ethics as an issue for regulators. তারপর হচ্ছে
professional body can instill integrity in their members through their leadership policies and information and training they provide. Overall regulatory framework within a country or market can be very complex and needs to be underpinned by ethical issues. However, process needs to be honest and truthful, transparent and adaptable, legally compliant and consistent. তারপর যে জিনিসটা নিয়ে ডিসকাস করতেছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট, আচ্ছা, এটা কি? দ্য মেইন রিকোয়ারমেন্টস দ্যাট, মানে ইনকাম রিলেটেড অ্যান্ড এক্সপেন্স, main requirement is that all items of income and expenses recognized in a period shall be included in the profit or loss. The presentation of final return earning figure for the reporting period as seen in the statement of financial position is beyond the scope of accounting as it is presented in a separate statement which is not examinable. ইনকাম স্টেটমেন্ট দেখেন, এখানে একটা ফরম্যাট দিছে কি, আপনারা সবাই বহু পরিচিত এই ফরম্যাটের সাথে। এই ফরম্যাটে কি হবে? ফরম্যাটে হচ্ছে রেভিনিউ কস্ট লেস কস্ট অফ সেলস, গ্রস প্রফিট, তারপর আদার ইনকাম, তারপর ডিস্ট্রিবিউশন কস্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফিনান্স কস্ট দিয়ে। আর রেভিনিউ কি? আইএফআরএস 15, হ্যাঁ, রেভিনিউ ইনক্লুডস both credit and cash sales, net of trade discounts, refund, and VAT. Cash discount allowed to customers are not deducted when arriving at revenue figure. IFRS 15, revenue from contract with customers, prescribe the accounting treatment of revenue recognition in 5-step model. আচ্ছা, 5 স্টেপ গুলা দেখি। Identify the contract with a customer. Identify the performance obligation in the contract. Determine the transaction price. Allocate the transaction price to the performance obligation in the contract. Recognize revenue when entity satisfies a performance obligation. সেটা হচ্ছে IFRS 15 বলছে revenue from contract with customer prescribes the accounting treatment. হ্যাঁ, এখানে 5টা স্টেপ আছে। কন্ট্রাক্ট উইথ কাস্টমার আইডেন্টিফাই করতে হবে, পারফরমেন্স অব্লিগেশন আইডেন্টিফাই করতে হবে, ডিটারমাইন ট্রানজাকশন প্রাইসটা ডিটারমাইন করতে হবে, ট্রানজাকশন প্রাইস। আর যখন এন্টিটি স্যাটিসফাই করে পারফরমেন্স অব্লিগেশন, তখনই রেভিনিউটা রিকগনাইজ হবে। পরবর্তীতে কি আছে দেখি আমরা। কন্ট্রাক্ট, contract an agreement between two or more parties that creates enforceable rights and obligation. Contractual agreement between two or more parties that creates enforceable rights. Customer, a party that has contracted with an entity to obtain goods and services that are an output of entities' ordinary activities. Income increases in economic benefits during accounting period in the form of inflows or enhancement of assets or decreases of liabilities that results in an increase in equity. Performance obligation কি? A promise in a contract with a customer to transfer to the customer either a good or service that is distinct or a series of distinct goods or services that are substantially the same, have the same pattern of transfer to the customer.
revenue income arising in the course of ordinary activities. And transaction price key, amount of consideration to which entity expects to be entitled in exchange for transferring promised goods or service to customer. তারপর cost of sales. Cost of sales. Cost of sales কি allocation of আচ্ছা purchase plus carriage inwards adjusted for opening or closing inventory and any substantial losses of inventory. In a manufacturing organization, wages of production staff, maintenance and depreciation expense of production non-current asset plus losses on their disposal are also included. Distribution cost, wages of marketing and distribution staff, sales commission, distribution expenses such as vehicle running cost, carriage inwards, depreciation of motor vehicle used for distribution, তারপর depreciation of other non-current assets used by distribution operation or any loss on disposal of such assets. Administrative expense, administrative wages of administrative staff, depreciation of non-current asset used by non-current production and non-distribution operation, any loss on disposal of such assets, amortization of intangible assets, cash discount allowed to customer, expenses of substantial loss of inventory. Other income, income other than income classified as revenue should be shown separately. Examples of other income include dividend received on মানে রেভিনিউ ছাড়া, কোম্পানির প্রাইমারি সোর্সেস অফ রেভিনিউ ছাড়া অন্যান্য সোর্স থেকে, যেমন ধরুন কোম্পানি অ্যাসেট দিয়ে একটা এফডিআর করলো, সেখান থেকে একটা ইন্টারেস্ট পায়, বা কোম্পানি কোনো আনইউজড মানে স্ক্র্যাপ সেল করলো, সেখান থেকে কিছু ইনকাম হয়, সেগুলো আদার ইনকামে আসবে। এক্সাম্পল দেখেন, এগুলা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস না। Dividend received on investment, interest received on savings, rent received from property, discount received from suppliers, insurance claim proceeds, profit on disposal of non-current assets. Finance cost কি? Just সোজা হিসাব, interest expense. দেখেন, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। অ্যাসেট সাইডে সবাই আপনারা এই এটার সাথে সবাই পরিচিত। অ্যাসেট সাইডে হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, গুডউইল, আদার ইনটেনজিবল অ্যাসেটস মানে কারেন্ট অ্যাসেটস। আর ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, আদার কারেন্ট অ্যাসেট, ক্যাশ, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। ইকুইটি কি? শেয়ার ক্যাপিটাল 10% preference share, reserve share premium, reserve return earnings, দেখেন কি লিখছে, plant and equipment. Trade receivable and on any other receivables are combined as trade and other receivables. Prepayments are included in heading other current assets. The allowance for receivables is set off here. Cash in hand and at bank are combined as cash and cash equivalent. Any long-term liabilities such as bank loan, debt securities are not repayable within 12 months are combined as long-term borrowing under non-current liabilities.
There are detailed disclosure requirement for share capital in IS1, in particular of the issued, fully paid, partly paid share capital and of the par value. The figure included in statement of financial position is called up share capital, both paid and unpaid. And bank overdraft are technically repayable on demand, are called short-term borrowing. Trade payable, other payable are combined destined and other payable. ও আচ্ছা, এগুলো এমনি লেখছে। অ্যাপ্লাইং IS1 ফরম্যাট। IS1 ফরম্যাটটা অ্যাপ্লাই করতে হয়। এখানে দেখেন, the formats we use here adapted from IS1। দেখি কি ফরম্যাট। আচ্ছা, এখানে দেখেন ওয়ার্ক এক্সাম্পলে ট্রায়াল ব্যালেন্স দিছে একটা কোম্পানির। এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট দিছে। আমরা দেখতেছি সিকিউরিটি শেয়ার, ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার, ট্রেড রিসিভেবল, ট্রেড পেয়েবল, ব্যাংক ইনভেন্টরি, ডিভেঞ্চার সেলস, রেন্টাল ইনকাম, তারপর ডিভেঞ্চার ইন্টারেস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ, জেনারেল এক্সপেন্স, স্যালারিজ, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, পারচেস, ক্যারেজ ইনভার্ট, রিটেন আর্নিং, ফ্রি হোল্ড ল্যান্ড, এসব সব কিছুই আছে এখানে। অ্যাডজাস্টমেন্ট কিছু দিছে, সেটা হচ্ছে ইনভেন্টরি কাউন্ট দিছে, ক্লোজিং ইনভেন্টরি, কোম্পানি ডিপ্রিসিয়েটস ফিচার অ্যান্ড ফিটিংস, 20% straight line cost. Impairment review has shown that 10% should be written off goodwill. Credit controller has said that a debt of 15,000 should be written off as a irrecoverable. Tax due on profit for the year is estimated 7,50,000. The allocation of expenditure between cost of sale, distribution, administrative expense should be as follows. Debentures are repayable in full in 10 years. এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে বলছে। হুম, এখানে অ্যাডজাস্টমেন্ট কিছু দিছে। ব্যাড ডেপ্ট এখানে ইয়ে করতে বলছে, ট্যাক্স বলছে কত, ডিস্ট্রিবিউশন, অ্যাডমিনিস্ট্রেটিভ আর ডিস্ট্রিবিউশনের মধ্যে কিভাবে বন্টন করা হবে সেটা বলছে। আর প্রথমে অ্যাডজাস্টমেন্ট জার্নাল গুলা দিছে, যে ক্লোজিং ইনভেন্টরির জন্য দেখেন ডেবিট করছে ক্লোজিং ইনভেন্টরির জন্য। আর ক্লোজিং ইনভেন্টরি দেখেন খুবই ইম্পর্টেন্ট জার্নাল এটা। অ্যামাউন্টটা দিয়ে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে নিয়ে যাবে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট করছে আর ক্লোজিং ইনভেন্টরি ক্রেডিট করছে, এটা ইনকাম স্টেটমেন্ট থেকে। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ফিক্সচার অ্যান্ড ফিট, যে ফিক্সচার অ্যান্ড ফিটিং এর যে ডেপ্রিসিয়েশনটা সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ আর জিয়ার মধ্যে বন্টন করছে নাকি, ডিস্ট্রিবিউশন কস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতর। তারপরে যে গুডউইল যে অ্যামortize করছে 10%, সেটা সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে নিয়ে গেছে। তা ব্যাড ডেপ্ট, ইরিকেবল ডেপ্ট ওইটাও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে নিয়েছে। আর ইনকাম ট্যাক্স প্রভিশন দেন ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ক্রেডিট। আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এক্সপেন্ডিচারের ভিতর কিভাবে এর ভিতর ডিস্ট্রিবিউট করছে ওই ওই এক্সপেন্সটা। 300 300 স্যালারিজ অ্যাসোসিয়েটেড উইথ ম্যানুফ্যাকচার অফ গুডস, এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ার আর ডিস্ট্রিবিউশন কস্টের মধ্যে ভাগ করছে। তারপর এভাবে করে, আর ডিবেঞ্চার ইন্টারেস্ট, ট্রেড এন্ড আদার পেয়েবল, ডিবেঞ্চার ইন্টারেস্ট দিতে হবে 7 নাম্বার শেষ। তারপর ওই যে ট্রায়াল ব্যালেন্স পাশাপাশি অ্যাডজাস্টমেন্ট জার্নাল দিয়ে ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করছে। তো এটা সবাই আপনারা আশা করি একবার দেখলেই পারবেন। আর
এটাই, এ- এটা নতুন করে শেখানোর কিছু নেই। তো আজকে আমার শরীরটা ভালো না, আমি এখানে ক্লাসটা শেষ করি, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ সময় পেলে সেলফ টেস্ট করাই দিবি। ঠিক আজকে এখানে ক্লাসটা শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন। ওকে মিস, আসসালামু আলাইকুম।